জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো বাকযুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র ফ্রান্স। বৈঠক থেকে ওয়াকআউট মার্কিন প্রতিনিধি দলের। স্পষ্ট হয়ে উঠছে ওয়াশিংটন প্যারিসের বৈরী সম্পর্ক। ভারত সীমান্তে একে একে জড়ো হচ্ছে চীনের সর্বাধুনিক যুদ্ধবিমান চেংদু J-20। লাদাখ অরুণাচল ঘিরে তৈরি হচ্ছে নতুন ভূরাজনৈতিক সমীকরণ। নিজেদের আধিপত্যের জানান দিচ্ছে বেইজিং, বলছেন বিশ্লেষকরা। ইরাকে ফলস ফ্ল্যাগ হামলা করতে গিয়ে আটক ইউক্রেনীয় স্পাই। ইরান ইস্যুতে রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্পের মুখোমুখি নেতানিয়াহু জেলেনস্কি। 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চল। ভয়াবহ আফটার শকের আশঙ্কায় দুর্বল ভবন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে লাখো বাসিন্দাকে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এবার প্রকাশ্যে মুখোমুখি অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। ফ্রান্সের বক্তব্য চলাকালেই প্রতিবাদ জানিয়ে বৈঠক কক্ষ থেকে বেরিয়ে যায় মার্কিন প্রতিনিধি দল। পরে ফিরে এসে ওয়াশিংটনের ক্ষোভের কারণও ব্যাখ্যা করেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালস। রাষ্ট্রদূত মাইক বলেন, ফ্রান্সের এই অসৎ ও লোক দেখানো অবস্থানের প্রতিবাদেই আমরা ওয়াকআউট করেছি। নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের অংশীদার হিসেবে পারস্পরিক সম্মানের কারণে এতদিন বিষয়টি সহ্য করেছি, কিন্তু এবার আর না। প্রশ্ন উঠেছে, ইউক্রেন ইস্যুতে বৈঠক চলাকালে হঠাৎ কেন এমন বিরল প্রতিবাদ করল যুক্তরাষ্ট্র? এর উত্তর মিলছে 3 দিন আগের একটি ভোটে। জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের দ্বিতীয় 4 বছরের মেয়াদ অনুমোদনের ভোটে 144টি দেশ তার পক্ষে ভোট দেয়। বিপক্ষে ছিল মাত্র 10টি দেশ, আর 13টি দেশ ভোটদানে বিরত থাকে। বিপুল সমর্থন পেলেও তুর্কের অন্যতম কড়া সমালোচক ছিল যুক্তরাষ্ট্র। ভোটের ফল ঘোষণার পরই সামাজিক মাধ্যমে ওয়াশিংটনকে প্রকাশ্যে কটাক্ষ করে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক পোস্টে তারা লেখে, একসময় যুক্তরাষ্ট্র ছিল মানবাধিকারের আলোকবর্তিকা, এখন আর তা নয়। আজ তারা উত্তর কোরিয়া, নিকারাগুয়া, মালি ও রাশিয়ার মতো দেশের পাশে দাঁড়িয়ে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পোস্টে ব্যবহার করা হয় আমেরিকা অ্যালোন হ্যাশট্যাগ। এর জবাবে মাইক ওয়ালস অভিযোগ করেন, মানবাধিকার লঙ্ঘনকারী কিছু রাষ্ট্রকে আড়াল করতেই ফ্রান্স এমন অবস্থান নিয়েছে। তার দাবি, ফ্রান্স প্রকৃত মানবাধিকার ইস্যু থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছে। পরক্ষণে বক্তব্য দেওয়ার সুযোগ নেন জাতিসংঘে ফ্রান্সের রাষ্ট্রদূত। তিনি স্মরণ করিয়ে দেন, চলতি বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপনে ফ্রান্সও অংশ নিয়েছিল। এমনকি 2 দেশের বন্ধুত্বের প্রতীক স্ট্যাচু অব লিবার্টিও আলোকসজ্জায় সাজানো হয়েছিল। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার বিশ্লেষণ বলছে, নিরাপত্তা পরিষদে অতীতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় প্রায় দেখা গেছে। তবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মতো 2 ঘনিষ্ঠ মিত্রের মধ্যে এমন প্রকাশ্য কূটনৈতিক সংঘাত বিরল। বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি ভোটের প্রতিক্রিয়া নয়, বরং মানবাধিকার ইস্যুতে ওয়াশিংটন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে ক্রমবর্ধমান নীতিগত বিভক্তিরও স্পষ্ট প্রতিফলন। মাহমুদুল হাসান, টাইমস টুডে। ভারত সীমান্তের কাছে 11টি J-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের পর নতুন করে আলোচনায় ভারতকে ঘিরে চীনের সামরিক কৌশল। প্রশ্ন উঠছে, কেন ভারতের সীমান্তে 5ম প্রজন্মের এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো মোতায়েন করল বেইজিং? ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে ভারতের সীমান্ত সংলগ্ন 2টি বিমান ঘাঁটিতে অন্তত 11টি J-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের প্রমাণ মিলেছে। শিনজিয়াংয়ের হোতান বিমান ঘাঁটিতে 7টি এবং তিব্বতের দামসুং বিমান ঘাঁটিতে আরও 4টি J-20 শনাক্ত হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই 2 ঘাঁটির অবস্থানই অনেক কিছু বলে দেয়। হোতান লাদাখ সীমান্তের খুব কাছাকাছি, আর দামসুং থেকে অরুণাচল সীমান্তে দ্রুত বিমান মোতায়েন করা সম্ভব। অর্থাৎ প্রয়োজন হলে অল্প সময়ের মধ্যেই ভারতের উত্তর সীমান্তে আকাশ শক্তি ব্যবহার করতে পারবে চীন। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক ও সাবেক ফাইটার পাইলট সমীর যোশীর ভাষায়, এটি কোনো শক্তি প্রদর্শনের মহড়া নয়, বরং সীমান্তবর্তী উচ্চভূমির ঘাঁটি থেকে 5ম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান পরিচালনা এখন চীনা বিমান বাহিনীর নিয়মিত সক্ষমতায় পরিণত হয়েছে।
বিশ্লেষকদের মতে এই মোতায়েনের মাধ্যমে প্রযুক্তিগত ব্যবধানও স্পষ্ট করতে চাইছে বেইজিং, কারণ ভারতের হাতে এখনও কোনো স্টিলথ যুদ্ধবিমান নেই। দেশটির সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান রাফাল 4.5 প্রজন্মের হলেও J-20 পূর্ণাঙ্গ পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার, যার রাডার এড়িয়ে দূরপাল্লার হামলা চালানোর সক্ষমতার কারণে সংকটের সময় এটি ভারতীয় বিমান বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এছাড়া 2020 সালের লাদাখ সংঘর্ষের পর সীমান্তে চীনের সামরিক উপস্থিতি ধারাবাহিকভাবে বাড়ছে। তাই অনেক বিশ্লেষকের মতে এই মোতায়েনের উদ্দেশ্য শুধু প্রতিরক্ষা নয়, বরং ভারতের উপর স্থায়ী সামরিক ও মনস্তাত্ত্বিক চাপ বজায় রাখা এবং প্রয়োজনে দ্রুত আকাশে আধিপত্য প্রতিষ্ঠার প্রস্তুতি। এদিকে প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট দ্য ওয়ার জোন জানিয়েছে J-20 এর উৎপাদন দ্রুত বাড়ছে, আর রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের অনুমান 2030 সালের মধ্যে চীনের বহরে প্রায় 1000 J-20 থাকতে পারে। সেই বাস্তবতায় সীমান্তের এই মোতায়েনকে অনেক বিশ্লেষক ভবিষ্যতের শক্তির ভারসাম্যের স্পষ্ট ইঙ্গিত হিসেবেই দেখছেন। ফাহিম হৃদয়, টাইমস টুডে। একই দিনে হোয়াইট হাউসে দুই গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একজন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, অন্যজন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে দুই নেতার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এখন একেবারেই ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে। ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক সাফল্যের পর জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক আগের তুলনায় উষ্ণ হয়েছে। অন্যদিকে ইরান যুদ্ধ নিয়ে বড় কোনো সমাধান না আসায় নেতানিয়াহুর প্রতি হোয়াইট হাউসের অসন্তোষ ক্রমেই বাড়ছে। এমনকি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরও জড়িয়ে পড়ার বিরোধিতা করছেন ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির একটি অংশ। রয়টার্স জানিয়েছে মঙ্গলবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক করবেন দুই নেতা। সফরের অংশ হিসেবে তারা রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণ সভাতেও অংশ নেবেন। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ইরান পরিস্থিতি, ইসরায়েল লেবানন উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে আব্রাহাম অ্যাকর্ডস নিয়ে আলোচনা হবে। ট্রাম্প প্রশাসন চাইছে সৌদি আরবও এই চুক্তিতে যোগ দিক। তবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট রূপরেখা ছাড়া রিয়াদ এখনও তাতে রাজি হয়নি। এদিকে রাজনৈতিকভাবেও কঠিন সময় পার করছেন নেতানিয়াহু। আগামী 27 অক্টোবরের নির্বাচনের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন আদায়ের চেষ্টা করছেন তিনি। বিশ্লেষকদের মতে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে উষ্ণ বৈঠকের ছবি নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বড় ভূমিকা রাখতে পারে। অন্যদিকে জেলেনস্কির সফরের প্রধান লক্ষ্য যুক্তরাষ্ট্রের আরও শক্তিশালী সামরিক সমর্থন নিশ্চিত করা, বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং এর ইন্টারসেপ্টর কেনার অনুমোদন চাইবে কিয়েভ। জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আকাশ প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্বই তার সফরের সবচেয়ে বড় অগ্রাধিকার। একই সঙ্গে ট্রাম্পের সঙ্গে ইউক্রেন রাশিয়া শান্তি প্রক্রিয়া, ড্রোন সহযোগিতা এবং ইউক্রেনে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের সম্ভাবনাও আলোচনায় উঠে আসতে পারে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের লক্ষ্য ইরান ও ইউক্রেন দুই সংকটেই কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করা। তবে বিশ্লেষকদের মতে যুদ্ধক্ষেত্র পরিস্থিতি এখনো অত্যন্ত জটিল। ফলে একই দিনে দুই যুদ্ধের দুই গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে ট্রাম্পের এই বৈঠক শুধু কূটনৈতিক আনুষ্ঠানিকতাই নয়, বরং ওয়াশিংটনের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির দিক নির্দেশনারও গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিয়োশু দ্বীপে আঘাত হেনেছে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় বিকাল 4:27 হওয়া এই ভূমিকম্পের পর স্বল্প সময়ের জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও 1 ঘন্টার মধ্যেই তা প্রত্যাহার করা হয়। তবে উৎপত্তিস্থল মাত্র 10 কিলোমিটার গভীরে হওয়ায় শক্তিশালী আফটারশকের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। ভূমিকম্পের পর প্রায় 1,50,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। জাতীয় সম্প্রচার মাধ্যম NHKর ফুটেজে সড়ক ও সেতুতে ফাটল, কয়েকটি ভবনে আগুন এবং বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং হাজারো বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও মূল্যায়ন করা হচ্ছে। এনএইচকের তথ্য অনুযায়ী একটি বৃদ্ধাশ্রমে অন্তত 10 জন আহত হয়েছেন এবং 50 জনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধার অভিযানে আন্তঃরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ, যেখানে প্রতি বছর প্রায় 1,500 ভূমিকম্প অনুভূত হয়। 2011 সালের ভয়াবহ 9 মাত্রার ভূমিকম্প ও সুনামিতে প্রাণ হারিয়েছিলেন প্রায় 18,000 মানুষ। সবশেষ এই ভূমিকম্পের পরও পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে দেশটির কর্তৃপক্ষ এবং বাসিন্দাদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। ফাহিম হৃদয়, টাইমস টুডে। নিজ দেশ বিশ্বকাপের মঞ্চে না থাকলেও অনেক বাংলাদেশি গিয়েছিলেন কানাডায় বিশ্বকাপ দেখতে, কিন্তু বিশ্বকাপ শেষে এখন আর দেশে ফিরতে চাচ্ছেন না তারা। বিভিন্ন কারণ দেখিয়ে রাজনৈতিক আশ্রয়ে কানাডা থাকার আবেদন করেছেন, আর এই নিয়ে বিপাকে পড়েছে কানাডার ইমিগ্রেশন বিভাগ। বিশ্বকাপ উপলক্ষে ভিজিট ভিসায় কানাডায় যাওয়া দর্শনার্থীদের মধ্যে 10 জন বাংলাদেশি রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম চেয়েছেন। দেশটির অভিবাসন বিভাগ ইমিগ্রেশন রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা IRCCর প্রকাশিত তথ্যের বরাতে কানাডার বিভিন্ন সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। IRCCর তথ্য অনুযায়ী 20 জুলাই পর্যন্ত বিশ্বকাপ উপলক্ষে কানাডায় মোট 175 জন দর্শনার্থী আশ্রয়ে আবেদন করেছে। আবেদনকারীরা তাদের অস্থায়ী বসবাসের আবেদনে নিজেকে ফিফা বিশ্বকাপের দর্শনার্থী হিসেবে উল্লেখ করেছেন। কানাডা জুন ও জুলাই মাসে টরন্টো ও ভ্যানকুভারে বিশ্বকাপের 13টি ম্যাচ আয়োজন করে। এ উপলক্ষে 26,111 জনকে সাময়িক ভিসা দেওয়া হয়েছিল। বাংলাদেশ বাদেও ঘানা, মিশর, সেনেগাল, চীন, নাইজেরিয়া, নেপাল ও পাকিস্তানের নাগরিকরাও অ্যাসাইলাম চেয়েছে। বিশ্বকাপ শুরুর আগে কানাডা সরকার সতর্ক করেছিল দর্শনার্থীরা যেন টুর্নামেন্ট শেষে দেশে ফিরে যান, সেজন্য ভিসা আবেদন কঠোরভাবে যাচাই করা হবে। টরন্টো অভিবাসন আইনজীবী স্টিভেন গ্রিন বলেন, 26,000-এর বেশি ভিসা ইস্যুর তুলনায় 175টি আশ্রয় আবেদন সংখ্যায় খুবই কম এবং সরকার পুরো প্রক্রিয়াটি কার্যকরভাবে পরিচালনা করছে। গোলাম রব্বানী, টাইমস টুডে।